প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে কৃষিকাজ বা এগ্রিকালচার। এই কৃষিকাজ বা এগ্রিকালচার এটা হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। আমরা অর্থনৈতিক কার্যকলাপে দেখেছি অর্থনৈতিক কার্যকলাপকে কতগুলো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রাথমিক স্তরের কার্যকলাপ হচ্ছে এই কৃষিকাজ। কারণ মানুষ জীবন ধারণের জন্য প্রাথমিক যে চাহিদাগুলো সেগুলো হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। জীবন ধারণের এই উপকরণগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করার জন্য মানুষ যে অর্থনৈতিক কার্যকলাপগুলো করে থাকে সেটাকেই বলা হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। অর্থাৎ কৃষিকাজ হচ্ছে একটা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। আর পৃথিবীর প্রায় আমরা দেখেছি উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে প্রায় 75% বা 75% মানুষ হচ্ছে এই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে। এবার আমরা জানবো কৃষিকাজ কাকে বলে। কৃষিকাজের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক জিমারম্যানের মতে, উনি যে সংজ্ঞাটা করেছিলেন, পৃথিবীতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষের সেই সমস্ত উৎপাদনমুখী প্রচেষ্টা কৃষিকাজের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতে স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নিজের চাহিদা মেটাবার জন্য উদ্ভিদ ও পশুজাত দ্রব্য উৎপাদন করে। অর্থাৎ এই কৃষিকাজের সাহায্যে মানুষ কী করছে, প্রকৃতির কী করছে, উদ্ভিদ এবং প্রাণী জগতের স্বাভাবিক জন্ম এবং বৃদ্ধির প্রক্রিয়াকে কী করছে, কাজে লাগাচ্ছে। এই এগ্রিকালচার বা প্রাথমিক কার্যকলাপ হিসেবে কৃষিকাজের কতগুলো গুরুত্ব আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে খাদ্যশস্য উৎপাদন করা, অর্থাৎ আমরা জানি কৃষিকাজ থেকে মানুষ তার খাদ্যশস্য উৎপাদন করছে। 2 নম্বর হচ্ছে শিল্পের কাঁচামাল। শিল্পের কাঁচামালটা কীভাবে হচ্ছে, কারণ আমরা জানি অনেক শিল্প যার কাঁচামাল কিন্তু কৃষিজাত কাঁচামাল, যেমন চিনি শিল্পের কথা বলতে পারি, কার্পাস বয়ন শিল্পের কথা বলতে পারি, এগুলো কি সবই কিন্তু কাঁচামালটা কৃষি থেকে আসছে। জীবিকা অর্জন, আমি বললাম যে পৃথিবীর অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো প্রায় 75% মানুষ কী হচ্ছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকছে, শিল্পোন্নতিতে সহায়তা করছে। কী করে, কারণ বর্তমানে কী হচ্ছে, কৃষিকাজকে উন্নত করার জন্য অনেক ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা বলতে পারি ট্র্যাক্টর, হারভেস্টার, শস্য ঝাড়াই মেশিন, পাম্প সেট, রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ, এইগুলোকে কেন্দ্র করে কী হচ্ছে, অনেক শিল্পের উন্নতি ঘটছে। অর্থনৈতিক উন্নয়ন, কৃষিকাজে উন্নতির ফলে দেশে কী হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং যার ফলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা। আমরা কৃষিকাজ করার মাধ্যমে অনেক ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা চায়ের কথা। চা আমরা বিদেশে রপ্তানি করে কী করছি, সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করে থাকি। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কৃষিকাজের শ্রেণীবিভাগ। কৃষিকাজের এই শ্রেণীবিভাগকে এই কতগুলো উপাদানের উপর নির্ভর করে আমরা কৃষিকাজগুলোকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আর্দ্রতা অনুসারে। আর্দ্রতা অনুসারে আমরা কৃষিকে মেনলি 3টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে আর্দ্র কৃষি, 2 নম্বর হচ্ছে শুষ্ক কৃষি, আর 3 নম্বর হচ্ছে সেচন কৃষি। প্রথমে আর্দ্র কৃষি কাকে বলে, যেসব অঞ্চলে নিয়মিত বা পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেখানে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ হয় তাকে আর্দ্র কৃষি বলা হয়। অর্থাৎ আর্দ্র কৃষি হচ্ছে বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা, যেখানে আমরা বৃষ্টিপাতের পরিমাণ বা জলবায়ু আর্দ্র প্রকৃতি বৃষ্টিপাতের নির্ভর করেই এখানে কি হচ্ছে, এই কৃষিকাজটা হয়ে থাকে, তাই এটাকে আর্দ্র কৃষি বলছি। যেমন এখানে ধান উৎপাদন, ভুট্টা, ইক্ষু, তৈলবীজ, বাজরা, এগুলো সব কি, এগুলো হচ্ছে সব আর্দ্র কৃষি। এই আর্দ্র কৃষি এগুলো সাধারণত আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দেশগুলোতে বা দক্ষিণ পশ্চিম বায়ু আগমনকালে বিভিন্ন ধরনের যে ফসল উৎপাদন করা হয় সেগুলোকেই বলা হচ্ছে আর্দ্র কৃষি।
তারপর আসছে এটা হচ্ছে শুষ্ক কৃষি। শুষ্ক কৃষি হচ্ছে যেখানে বছরে 50 থেকে 75 সেন্টিমিটার কম বৃষ্টিপাত অঞ্চলে, যেখানে জলসেচের সুবিধা নেই, সেই সব অঞ্চলে খরাকে সহ্য করতে পারে সেরকমই ফসল উৎপাদন করা হয়, তাকে বলা হচ্ছে শুষ্ক কৃষি। যেমন ভুট্টা, মিলেট, শাড়গম এই যে উৎপাদন করা হয়, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, কিন্তু এই ফসলগুলোতে বৃষ্টিপাত মানে জলসেচের পরিমাণটা কম লাগে, তাই এই সমস্ত শস্যগুলোকে শুষ্ক কৃষি বলা হচ্ছে। আর একটা হচ্ছে সেচন কৃষি। এই যে একটা আছে যেটাকে আমরা বলছি সেচন কৃষি। সেচন মানে আমরা বুঝতে পারছি জলসেচ। বৃষ্টিপাতের পরিমাণ প্রয়োজনের তুলনায় যেসব অঞ্চলে কম বা অনিশ্চিত হলে জলসেচের সাহায্যে যে সমস্ত কৃষিকাজ করা হয় সেগুলোকেই বলা হচ্ছে সেচন কৃষি বলা হয়। এই কৃষি কি হচ্ছে অনেক ধরনের সেচন কৃষি, যেমন যেখানে নিবিড় বা ব্যাপক আর্দ্র শুষ্ক অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে এই ধরনের সেচন কৃষি আমরা দেখতে পাই। যেমন আমরা পাকিস্তানের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি, টেনেস নদীর উপত্যকায়, ইজিপ্টের নীল নদীর অববাহিকায় এই ধরনের সেচন কৃষি অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এবার হচ্ছে জমির ব্যবহারের তারতম্য অনুসারে আমরা কৃষিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। এই জমির ব্যবহারের তারতম্য অনুসারে কৃষিকে আমরা মেনলি দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থানান্তর কৃষি আর একটা হচ্ছে স্থায়ী কৃষি। এই স্থানান্তর কৃষি কি? স্থানান্তর কৃষি হচ্ছে এটি একটি আদিম নির্দিষ্ট এবং অস্থায়ী কৃষি, যে কৃষি ব্যবস্থার মাধ্যমে কেবলমাত্র জীবন ধারণের প্রয়োজনীয় স্থান থেকে স্থানান্তর গমনের মাধ্যমে এই কৃষিকাজ করা হয়। অর্থাৎ এখানে স্থানান্তর কৃষি হচ্ছে এগুলো একেবারে আদিম, যারা যাযাবর গোষ্ঠীর মধ্যে অধিক পরিমাণে লক্ষ্য করা যায়, যারা স্থান থেকে স্থানান্তর গমন করার মাধ্যমে এই কৃষিকাজটা করে থাকে। এবার এই যে স্থানান্তর কৃষি আমরা যেটা বললাম, একেবারে বিভিন্ন ধরনের উপজাতি সম্প্রদায় মানুষের মধ্যে এখনো এই স্থানান্তর কৃষি লক্ষ্য করা যাচ্ছে। এটা স্থান থেকে স্থানান্তর গমন করার কারণ কি? যেমন একটা গোষ্ঠী প্রথমে কি হচ্ছে, এ স্থানে এখানে কি করছে, তারা কৃষিকাজ করছে, 5 বছর কৃষিকাজ করার পর, এবং এই কৃষি ব্যবস্থা কিন্তু অতি আদিম পদ্ধতিতে নির্দিষ্ট মানে, অর্থাৎ এখানে যেটা হয় যে এরা কিন্তু কোনো উন্নত ধরনের সার ব্যবহার করে না, যন্ত্রপাতি ব্যবহার করে না। তাই কি হচ্ছে, এখানে যখনই এরা জমিতে 5 বছর চাষ করার ফলে জমি কি হচ্ছে, উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তখন তারা আবার অন্য জায়গায় গিয়ে কি করছে, সেখানে বন জঙ্গল কেটে দিয়ে সাফ করে সেখানে জমি উদ্ধার করছে, এবং সেখানে কি করছে, আবার চাষবাস করছে। 5 বছর করার পর আবার একইভাবে জমি যখন উর্বরতা শক্তি কমে যাচ্ছে, তখন তারা আবার সি স্থানে যাচ্ছে, তারপর ডি স্থানে যাচ্ছে, আবার ই স্থানে। এরকম এই চক্রটা দেখা যাচ্ছে হয়তো টোটাল 25 বছর হয়ে যাচ্ছে। 25 বছর পর তারা কিন্তু পুনরায় আবার সেই আগের জমিটায় ফিরে আসে। তাই এটাকে কি বলা হয়, এটা আবর্তন কৃষিও বলা হয়, স্থানান্তর কৃষিকে। কারণ এটা কি হচ্ছে, এই চক্রকারে ঘুরে ঘুরে আবার পুনরায় তারা আগের জায়গায় ফিরে আসে, তাই এটাকে আবর্তন কৃষিও বলা হয়। এই যে স্থানান্তর কৃষি, এই স্থানান্তর কৃষি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। যেমন ভারতে ঝুম বা পডু, বাংলাদেশে ঝুম, শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়ায় হুমা, ব্রাজিলের রোকা, মধ্য আমেরিকায় নীলপা। অর্থাৎ বিভিন্ন দেশে এটা বিভিন্ন নামে পরিচিত। এখনও কিছু উপজাতি সম্প্রদায় বা পাহাড়ি অঞ্চলে এটি অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এবার হচ্ছে যেটা হচ্ছে আমি বলেছিলাম জমির পরিমাণের ওপর নির্ভর করে, এটাকে একটা বলেছিলাম বা স্থানান্তর কৃষি, আর একটা হচ্ছে স্থায়ী কৃষি। যে কৃষি ব্যবস্থায় জীবন ধারণের প্রয়োজনে স্থায়ীভাবে প্রান্তিক ধরনের চাষবাস করা হয় তাকে স্থায়ী কৃষি বলা হয়। এই স্থায়ী কৃষি হচ্ছে কি বলছি, যে মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করার মাধ্যমে এই কৃষিকাজটা কি করছে, করে থাকে। অর্থাৎ এটা একটা প্রাচীন কৃষি পদ্ধতি, এবং এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা স্থায়ী জীবিকা সত্তাভিত্তিক কৃষিও বলতে পারি। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান প্রভৃতি দেশে অধিক পরিমাণে এটা কি হয়, লক্ষ্য করা যায়। এইটাকেই বলা হচ্ছে, যেটাকে আমরা বললাম স্থায়ী কৃষি। স্থায়ী কৃষিতে কি হয়, এখানে জমি, একটা নির্দিষ্ট জমি থাকে, এখানে মানুষগুলো কী হচ্ছে স্থায়ীভাবে কৃষিকাজ করে, কিন্তু এদের কি হচ্ছে, কৃষি ব্যবস্থা কিন্তু খুব বেশি উন্নত নয়, উন্নত পদ্ধতিতেই স্থায়ীভাবে বসবাস করার মাধ্যমে এই কৃষিকাজ তারা করে থাকে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আজকে আমরা ক্লাস 12-এর কৃষিকাজ নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে কৃষিকাজের কিছুটা অংশ পড়া হয়ে গেছিল, যেটা হয়ে গেছিল তারপর থেকে আমি আজকে শুরু করছি। আমরা আগের দিন শেষ করেছিলাম কৃষিকাজের শ্রেণীবিভাগ। দুটো শ্রেণীবিভাগ আমাদের হয়ে গেছিল দুটো ভিত্তির ওপর। আজকে এটা পড়াবো, সেটা হচ্ছে জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে আমরা এই কৃষিকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিবিড় কৃষি, একটা হচ্ছে ব্যাপক কৃষি। নিবিড় কৃষি হচ্ছে যেখানে জমির পরিমাণ কম, জনসংখ্যার পরিমাণ বেশি, সেই সব অঞ্চলে নিবিড় কৃষি। আর ব্যাপক কৃষি হচ্ছে যেখানে জমির পরিমাণ অনেক বেশি এবং জনসংখ্যা খুব কম, সেখানে কিন্তু এই ব্যাপক কৃষি লক্ষ্য করা যায়। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে আজকে নিবিড় কৃষি। যেই সব দেশে জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ কম, যেখানে প্রচুর শ্রম ও পুঁজি বিনিয়োগ করে যে পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় তাকে নিবিড় কৃষি বলা হয়। পৃথিবীর উন্নয়নশীল দেশের প্রায় 1/3 মানুষ কি হচ্ছে এই নিবিড় কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকছে। অর্থাৎ এই নিবিড় কৃষি সাধারণত উন্নয়ন, যেটাকে বলছে অনুন্নত বা উন্নয়নশীলগুলো দেশগুলোতে, অর্থাৎ যেসব দেশে জনসংখ্যার চাপ জমির ওপর অত্যাধিক পরিমাণ লক্ষ্য করা যায়, সেই অঞ্চলে কি হচ্ছে এই নিবিড় কৃষিগুলো লক্ষ্য করা যায়। এই নিবিড় কৃষি আমরা সব থেকে বেশি দেখতে পাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, যেমন ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। অর্থাৎ এই যে দেশগুলোর কথা আমি বললাম, এখানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে জনসংখ্যার পরিমাণ কিন্তু এই দেশে অন্যান্য দেশের থেকে কি হচ্ছে অনেক বেশি লক্ষ্য করা যায়। এবং দেখো, এই নিবিড় কৃষি সাধারণত কোথায় লক্ষ্য করা যায়? এই নিবিড় কৃষি যে মৃত্তিকায় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উর্বর পলি দোআঁশ মৃত্তিকা লক্ষ্য করা যায়। মানে মৃত্তিকার যেখানে থাকে সেখানে এই নিবিড় কৃষি লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে মৃত্তিকাটা হচ্ছে পলি দোআঁশ মৃত্তিকা, আর জলবায়ু হচ্ছে আর্দ্র প্রকৃতির। অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি এবং জলবায়ু আর্দ্র প্রকৃতি, সেই সব অঞ্চলে কিন্তু এই নিবিড় কৃষি বা আমরা যেটাকে বলছি প্রগাঢ় কৃষি লক্ষ্য করা যায়। এই কৃষি ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে জমির অপ্রাচুর্য। জমির পরিমাণ কি হচ্ছে এখানে অনেক কম লক্ষ্য করা যায়। জনসংখ্যার চাপ অধিক। আমি একটু আগেই বললাম যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে পৃথিবীর কি হচ্ছে অনেক বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায়, তাই জনসংখ্যার চাপ কি হচ্ছে এখানে অধিক। এখানে মাথা পিছু উৎপাদন কি হচ্ছে কম হয়। কারণ কি হয়, এখানে জনসংখ্যা অনেক বেশি কিন্তু মানুষের জমির পরিমাণ অনেক কম থাকে। যদি এটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে একটা পরিবারে যেটা হচ্ছে যে 5 জন সদস্য রয়েছে এবং তাদের জমির পরিমাণ হচ্ছে মাত্র 2 বিঘে, এবং সেই 2 বিঘেতে কি হচ্ছে তাদের হয়তো আমি বলছি বছরে 40 বস্তা ধান হচ্ছে। তাহলে মাথা পিছু তাদের কতগুলো হচ্ছে? তাহলে 5 জন বলেছি, 40 বস্তা ধান হচ্ছে, তাহলে মাথা পিছু কত হচ্ছে? যেটা হচ্ছে 8 বস্তা করে হচ্ছে। অর্থাৎ মাথা পিছু উৎপাদনটা কি হচ্ছে বলতো অনেকটা কম হচ্ছে, আর হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়। কারণ কি, এখানে যেহেতু জমির পরিমাণটা কম, তাই ওরা কি করে অতি নিবিড় পদ্ধতিতে এবং অধিক কায়িক পরিশ্রম দিয়ে বা শ্রম প্রয়োগ করে সেই জমি থেকে যতটা বেশি উৎপাদন করা যায় সেটা তারা করার চেষ্টা করে। তাই এখানে হেক্টর প্রতি উৎপাদন কি হচ্ছে অনেক বেশি হয়। সমনির্ভর, কারণ এই নিবিড় কৃষি কি হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ্য করা যায়, যাদের কৃষি প্রযুক্তি বা যন্ত্রাংশ ব্যবহার করার সুবিধা নেই, তাই পুরোটাই কী হচ্ছে তারা শ্রমের ওপর নির্ভর করে থাকে। আধুনিকরণের অভাব, কারণ এখানে নিবিড় কৃষিতে জোতের পরিমাণ বা জমির পরিমাণগুলো খুব ছোট হয়, তাই এখানে আধুনিক যন্ত্রপাতি, যেগুলো বড় ধরনের ট্র্যাক্টর বা হারভেস্টার, এই ধরনের জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে কি হচ্ছে বলতো অসুবিধা লক্ষ্য করা যায়। আর কৃষি খামারগুলো কি হয় ক্ষুদ্র এবং বিক্ষিপ্ত। হয়তো এক একটা মানুষের জমি আছে, সেই জমির বা জোতগুলো হচ্ছে ছোটো ছোটো আকৃতির এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এই মাঠে একটা জমি, অন্য একটা মাঠে অন্য জমি, আরেকটা মাঠে একটু জমি। তার জমিগুলো কি হচ্ছে ছোট ছোট প্লাস আর কি হচ্ছে বিক্ষিপ্ত আকারে। আরেকটা হচ্ছে বহু ফসলের জমি। কারণ বহু ফসলি কেন হচ্ছে? কারণ এই সব অঞ্চলে জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি, জনসংখ্যা সেখানকার জমির ওপর অনেক বেশি চাপ লক্ষ্য করা যায়। তাই অধিক জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করার জন্য এই
একটা জমিতে বছরে তারা কি করছে, বহু ধরনের ফসল উৎপাদন করে তাদের প্রয়োজনীয় অনুযায়ী। তাই এখানে বহু ফসলের জমি লক্ষ্য করা যায়। আর একটা শস্যাবর্তন হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে বিভিন্ন ঋতুতে জলবায়ু পার্থক্যের সাথে সাথে বিভিন্ন ধরনের যে ফসল তারা উৎপাদন করে জমির উর্বরতা শক্তিকে রক্ষা করার জন্য, তখন সেটাকে আমরা কি বলছি বলতো, শস্যাবর্তন বলা হয়। অর্থাৎ শস্যাবর্তন কিন্তু লক্ষ্য করা যায় নিবিড় কৃষির মধ্যে। আর হচ্ছে ইন্টারকালচার হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট জমি আছে, সেই জমির মধ্যে হয়তো কি একটা রোর মধ্যে তারা সবজি চাষ করছে, তার আরেকটা রোয়ের মধ্যে কিছু অন্য সবজি চাষ করছে। অর্থাৎ একটা জমির মধ্যে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ফসল তারা উৎপাদন করছে। অর্থাৎ একটা জমির মধ্যেই অনেক সবজির বা অনেক ফসলের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তাই এটাকে বলা হচ্ছে ইন্টার কালচার বলা হয়। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যাপক কৃষি। এটাই বললাম, জনসংখ্যা আর হচ্ছে জমির চাপে পরিমাণের ওপর নির্ভর করে আরেকটা কৃষির ভাগ, সেটা হচ্ছে ব্যাপক কৃষি। ব্যাপক কৃষিটা কি, যেসব দেশে লোক সংখ্যা তুলনায় জমির পরিমাণ অনেক বেশি, যেখানে কৃষি যন্ত্রপাতি ও জড়শক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়, এই পদ্ধতিকে ব্যাপক কৃষি বলা হয়। অর্থাৎ ব্যাপক কৃষি কোথায় লক্ষ্য করা যায়, সাধারণত যেসব দেশে জনসংখ্যা খুব কম, জমির পরিমাণ অনেক বেশি। তাহলে জনসংখ্যা কম হলে তারা সেখানে কি করে ফসল উৎপাদন করবে? একটা মানুষের পক্ষে তো 500 বিঘে জমি চাষ করা সম্ভব না। তাহলে সেই চাষ করার জন্য কি করবে? উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করবে। অর্থাৎ সে কিন্তু কি করছে, যে কায়িক পরিশ্রমের পরিবর্তে সে কি হচ্ছে, যন্ত্রাংশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অর্থাৎ সেই সব অঞ্চলে কি হচ্ছে, এই ব্যাপক কৃষিটা লক্ষ্য করা যায়। অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে জনসংখ্যার পরিমাণ খুব কম, জমির পরিমাণ অনেক বেশি, সেই সব অঞ্চলে কিন্তু এই ব্যাপক কৃষিটা লক্ষ্য করা যায়। আর ব্যাপক কৃষি কি হচ্ছে, পুরোটাই কি হচ্ছে, যন্ত্রাংশের ওপর নির্ভরশীল। তাই ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষিও বলা হয়। কারণ যেহেতু জনসংখ্যা খুব কম, জমির পরিমাণ অনেক বেশি, তাই যন্ত্রপাতির উপর নির্ভর করে এখানে কিন্তু কি হচ্ছে, কৃষিকাজ করা হয়। এবার হচ্ছে ব্যাপক কৃষির অবস্থান। ব্যাপক কৃষির কোথায় লক্ষ্য করা যায়? পৃথিবীর যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়, যেখানে উর্বর চারনজ্জিম মৃত্তিকা। একটা কথা এখানে আমি তোমাদের বলে দিই, এই চারনজ্জিম মৃত্তিকা হচ্ছে পৃথিবীর সব থেকে উর্বরতম মৃত্তিকা। এই মৃত্তিকা যেখানে লক্ষ্য করা যায়, এই ব্যাপক কৃষি সেখানে আধিক্য লক্ষ্য করা যায়। এই চারনজ্জিম মৃত্তিকা লক্ষ্য করা যায় পৃথিবী যে বৃহত্তর যেগুলোকে আমরা বলছি তৃণভূমি লক্ষ্য করা যায়, সেই তৃণভূমি অঞ্চলে কিন্তু এই চারনজ্জিম মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাই আমরা বলতে পারি, যেখানে এই তৃণভূমিগুলো রয়েছে, নাতিশীতোষ্ণ তৃণভূমি, উত্তর আমেরিকা পেইরি, দক্ষিণ আমেরিকা পম্পাস, আর রাশিয়ার ভেল্ট, আফ্রিকার যেটাকে এই যে অঞ্চলগুলো, এই যে উত্তর আমেরিকা পেইরি, দক্ষিণ আমেরিকা পম্পাস, আফ্রিকার ভেল্ট, রাশিয়ার স্টেপস, এই সমস্ত তৃণভূমি অঞ্চলগুলোতে অধিক পরিমাণে এই কৃষিকাজটা লক্ষ্য করা যায়। এই কৃষিরও কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সুলভ জমি, কারণ জমির পরিমাণটা কি হচ্ছে, এখানে অনেক বেশি, খুব সহজে অনেক বেশি জমি পাওয়া যাচ্ছে। যান্ত্রিকীকরণ, অর্থাৎ এই কৃষিটাকে আমি একটু আগেই বললাম যান্ত্রিক কৃষি বলা হয়। কারণ হচ্ছে জনসংখ্যা কম হওয়ার জন্য জমির পরিমাণ অনেক বেশি, সেই চাষবাস করার জন্য কি হচ্ছে, যন্ত্রের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তাই ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি বা যান্ত্রিকরণ বলা হচ্ছে। এক ফসলি কৃষি অবস্থা, আমরা নিবিড় কৃষিতে যেমন দেখেছি, এখানে বহু ফসলি, কারণ জনসংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু এখানে যেহেতু জনসংখ্যা খুব কম, যন্ত্রাংশের দ্বারা চাষবাস করা হয়, তাই বছরে একটিমাত্র ফসল এখানে উৎপাদন করা হয়। আর হচ্ছে বিশাল খামার হচ্ছে, কারণ এখানে যে জোতের জমি বা জোতের পরিমাণগুলো, যেগুলো হচ্ছে 1500 থেকে বা 1500-1600 একর বা হেক্টর পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এই জমির খামারগুলোর পরিমাণ বা জোতের পরিমাণ অনেক বেশি হয়। এখানে মাথা পিছু উৎপাদন কি হয়, অনেক বেশি। আমি একটু আগে একটা পরিবারের উদাহরণ দিয়েছিলাম। এখানে কি হবে, যদি যেটা হচ্ছে একটা পরিবারে, সেখানে 3 জন লোক আছে, কিন্তু তাদের কি হচ্ছে 600 বিঘে জমি,
তাহলে 600 বিঘে জমির মধ্যে তাহলে পার হেড কত করে পড়ছে? 200 বিঘে করে জমি পড়ছে। তাহলে কি হচ্ছে, মাথা পিছু উৎপাদনটা কি হচ্ছে এখানে অনেক বেশি, আর হেক্টর প্রতি উৎপাদন কম। কারণ এখানে জনসংখ্যা যেহেতু কম, জমির পরিমাণ যেহেতু অনেক বেশি, তাই কি করছে, তারা কিন্তু যান্ত্রিকরণের মাধ্যমে যেটুকু সেই ফসল উৎপাদন করা হয় সেটাই করার চেষ্টা করে, যে 1 হেক্টর থেকে আমরা যতটা বেশি ফসল উৎপাদন করতে পারি সেটা কিন্তু তারা করে না। তাই এখানে হেক্টর প্রতি উৎপাদনটা কি হচ্ছে, অনেক কম হচ্ছে। আরেকটা হচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে কৃষি। নিবিড় কৃষিতে আমরা দেখেছি এখানে মানুষ তাদের প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য নিবিড়ভাবে এই কৃষিকাজ করে থাকছে। কিন্তু ব্যাপক কৃষিতে কি হচ্ছে, যেহেতু একটি মাত্র ফসল তারা উৎপাদন করছে এবং সেটা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে, যেমন কেউ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে এক ধরনের ফসল উৎপাদন করছে, সেখানে তো সমস্ত ফসল ওনার পক্ষে ভোগ করা সম্ভব না। তখন কি করছে, তাই জমির ফসলের উদ্বৃত্তের পরিমাণটা কি হচ্ছে, অনেক বেশি। যখনই উদ্বৃত্ত বেশি হবে তখনই কি হবে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তখন কিন্তু সেই দ্রব্যটা ব্যবহৃত হবে। আর উদ্বৃত্ত অধিক, যেটা নিবিড় কৃষিতে উদ্বৃত্তের পরিমাণে আমরা প্রায় দেখতেই পাই না, কিন্তু ব্যাপক কৃষির মধ্যে এই উদ্বৃত্তের পরিমাণটা কি হচ্ছে, অনেক বেশি লক্ষ্য করা যায়। কৃষিকাজের এই যে শ্রেণীবিভাগগুলোর মধ্যে আরেকটি হচ্ছে বাজারের ওপর নির্ভরশীলতার উপর নির্ভর করে কৃষিকাজগুলোকে আরও কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? গ্রামীণ পরিবেশে কৃষি পরিবারগুলি নিজেদের ভরণ পোষণের তাগিদে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজেরা স্থায়ী উপকরণ দ্বারা কৃষিকাজ করে থাকে, তখন আমরা সেটাকে বলছি জীবিকা শর্তভিত্তিক কৃষি বলা হয়। এই কৃষিতে যেমন কি হয়, এটা শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করা হয়, এখানে কিন্তু উদ্বৃত্তের পরিমাণ খুব কম থাকে, তাই এই সমস্ত দ্রব্যাদি খুব একেবারেই রপ্তানি করা হয় না, শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য চাষবাস করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় বা পূর্ব এশিয়ার দেশগুলোতে এই জীবন ধারণ ভিত্তিক কৃষি অধিক পরিমাণে বা ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। আমরা যেমন বলতে পারি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশের কথা, যেখানে এই কৃষি ব্যবস্থাটা কি হচ্ছে, অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এবার যেটা হচ্ছে বাজারের উপর নির্ভর করে আরেকটি কৃষি ব্যবস্থা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। এই বাণিজ্যিক কৃষি কাকে বলে? এটি একটি নবীন কৃষি পদ্ধতি। আধুনিক কৃষি পরিকাঠামোর উপর নির্ভর করে বৃহদায়তন জমিতে ব্যাপকভাবে বৈজ্ঞানিক প্রণালীর সাহায্যে ন্যূনতম শ্রমের দ্বারা ব্যবসায়িক ভিত্তিতে যথেষ্ট বিক্রয়যোগ্য উদ্বৃত্ত ফসল উৎপাদনের উদ্দেশ্যে যে কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হচ্ছে বাণিজ্যিক কৃষি। অর্থাৎ বাণিজ্যিক কৃষি এক কথায় বলতে পারি বাণিজ্য উদ্দেশ্য নিয়ে যে সমস্ত ফসল উৎপাদন করা হচ্ছে সেগুলোই কি হচ্ছে, এই বাণিজ্যিক কৃষি লক্ষ্য করা যায়। অর্থাৎ বাণিজ্য কৃষি হচ্ছে শুধুমাত্র বাণিজ্যকে মাথায় রেখেই এই কৃষিকাজটা করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যেমন ব্যাপক কৃষির মধ্যে এটা কিন্তু বাণিজ্যিক কৃষি এখানে অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। ব্যাপক কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষির একটা অংশ। এই বাণিজ্যিক কৃষির আরেকটা নাম হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বাগিচা কৃষি। বাগিচা কৃষি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে কফি, চা, ইক্ষু, রবার ইত্যাদি চাষ করাকে যখন বৃহৎ আকারে, যেটাকে আমরা বলছি এই যে বাগিচা কৃষি বলেছি, নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে কফি, ইক্ষু, চা, কোকো, রবার প্রভৃতি ফসল উৎপাদনকে বাগিচা কৃষি বলা। বাগিচা কৃষি যেমন ব্রাজিলে কফি চাষ করা হচ্ছে, শ্রীলঙ্কায় চা চাষ হচ্ছে, কিউবায় আখের চাষ করা হচ্ছে। অর্থাৎ এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে যে সমস্ত ফসল উৎপাদন করা হচ্ছে যখন বৃহৎ আকৃতির বাগিচা নির্মাণ করার মাধ্যমে করা হয় তখন সেটাকে আমরা কি বলছি, বাগিচা কৃষি বলা হচ্ছে। এই কৃষির কাজে কি হচ্ছে, জমির পরিমাণ অনেক বেশি হয়, জনঘনত্ব কম হয়, কৃষি দ্রব্যের চাহিদা কম হয়, এখানে প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়, কৃষিতে অনেক আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করা হয়, জমিতে যেটা হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ অনেক বেশি, এবং যেটা ব্যবসা বাণিজ্য অধিক পরিমাণে বা আমাদের বাণিজ্যতেই অনেক উদ্দেশ্যে এই কৃষিকাজ করা হয়।
এবার আসি, সেটা হচ্ছে মিশ্র কৃষি। মিশ্র কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে কৃষকগণ কৃষি জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন, ফল ও শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি প্রতিপালন প্রভৃতি করে দ্বৈত অর্থনীতির সমন্বয় ঘটায়, তখন তাকে আমরা কি বলছি? মিশ্র কৃষি বলা হয়। অর্থাৎ মিশ্র কৃষির মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একই জমিতে বা একই জমির মধ্যে তারা একদিকে যেমন যেটা হচ্ছে ফসল উৎপাদন করছে, আবার অন্যদিকে পশুপালন করছে। অর্থাৎ কৃষিকাজ এবং পশুপালন দুটো কাজেই তারা যখন যৌথভাবে বা একসঙ্গে করছে, তখন সেটাকে আমরা কি বলছি? মিশ্র কৃষি বলা হচ্ছে। এই মিশ্র কৃষি সাধারণত কোথায় লক্ষ্য করা যায়? যেসব দেশে জমির পরিমাণ কি হচ্ছে অনেক কম, বা মানুষকে প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে হচ্ছে, সেই সব অঞ্চলে অধিক পরিমাণ লক্ষ্য করা যায়। যেমন আমরা পোল্যান্ডের কথা বলতে পারি। পোল্যান্ডে কী করা হয়? তারা সমুদ্র থেকে জমি উদ্ধার করে সেখানে বসবাস করে এবং ফসল উৎপাদন করে। তাহলে জমি থেকে ফসল উৎপাদন করছে মানে কি হচ্ছে? তাদের জমির পরিমাণটা খুব কম, তাই তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি যাতে না হয়, যে কোনো কারণে যদি সেখানে কৃষিজ ফসল নষ্ট হয়ে যায়, তাহলে তারা প্রাণীজ ফসল যেগুলোকে তারা চাষ করছে তার সাহায্যে সেই আর্থিক যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা কমাতে পারে। এটা অধিক লক্ষ্য করা যায় নেদারল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স এইসব অঞ্চলে অধিক পরিমাণে লক্ষ্য করা যায়।